এখানে কি একসাথে ফেজ আলোচনা করে থাকি। তাহলে আমরা আজকে শুরু করি। আমাদের আজকের টপিক হলো মডেল টেস্ট সপ্তমে আমরা দেখতে পাবো যে রেইনকোট ছোট গল্প রয়েছে এবং আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার কিছু অংশ থেকে আমরা প্রশ্ন দেখতে পাবো। আচ্ছা, প্রথমে আমরা চলে যাই আমাদের প্রথম এমসিকিউ। দুইটারই কমেন্ট ওপেন করে রাখো, হ্যাঁ, মিউট করে ফেলো। এটা ওই যে টু নিউ মেসেজ হয়ে আছে, এটা ঠিক করো। হুম, ঠিক আছে। যাই, প্রথম প্রশ্ন আমরা দেখতে পাই, রেইনকোট গল্পটি লেখকের কোন গল্প গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। রেইনকোট গল্পটি আমরা জানি যে আখতারুজ্জামান ইলিয়াসের একটি দারুণ ছোট গল্প, যেটি নেওয়া হয়েছিল তার অন্য জাল স্বপ্নের জাল, যে ছোট গল্পটি কাব্যগ্রন্থ রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। তার জাল স্বপ্নের জাল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের। এছাড়া আখতারুজ্জামান ইলিয়াসের কিছু বিখ্যাত বিখ্যাত উপন্যাস রয়েছে, যেটি সম্পর্কে তোমরা জেনে রাখতে পারো এবং যেখান থেকে প্রশ্ন আসার অনেক বেশি সম্ভাবনা আছে। যেমন আমরা দেখতে পাই যে তার রয়েছে চিলেকোঠার সেপাই, খোয়াবনামা, তার বিখ্যাত দুটো উপন্যাস। আচ্ছা, আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? আমরা জানি আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালের 12ই ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই যে প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন জানায়? রেইনকোট গ্রুপের প্রিন্সিপালের নাম ছিল কি, এই প্রশ্নটাও আসতে পারে। আফাজ, তাই না? প্রিন্সিপাল ডক্টর আফাজ। এবং তিনি এই যে এপ্রিল মাসের মাঝামাঝি বলেছিলেন যে যদি পাকিস্তানিদেরকে বাঁচাতে হয় বা বাংলাদেশকে যদি বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে যদি এই মানে নিষ্ক্রিয়ানদের হটাতে হয়, তাহলে সবার আগে কি করতে হবে? শহীদ মিনারকে ধ্বংস করতে হবে। এবং শহীদ মিনার ধ্বংস করার পরামর্শটা তিনি দেন, এবং সেটা দেন হলো এপ্রিল মাসের মাঝামাঝি সময়। এবং তিনি এই যে শহীদ মিনারকে তিনি কিন্তু একটা উপাধি দিয়েছিলেন। সেই উপাধিটা কি? তিনি বলেছিলেন যে এটা হলো একটা আনঅথরাইজড কনস্ট্রাকশন। আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে তাহলে কি বোঝানো হয়েছে? শহীদ মিনারকে বোঝানো হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাই রেনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়েছে। রেনকোট গল্পে আমরা বেশ কিছু চমৎকার চরিত্র দেখতে পাই, যে চরিত্রগুলোর বিভিন্ন কার্যনীতির মধ্য দিয়ে মূলত রেনকোট গল্প গতি সঞ্চারিত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো ইসহাক মিয়া, যিনি মূলত পিয়ন ছিলেন। এবং এই ইসহাক মিয়া বলেছেন যে তিনি এপ্রিলের শুরু থেকে তিনি বাংলা বলা ছেড়েছেন, এবং তার একজন দূর সম্পর্কে আত্মীয় তিনি ছিলেন, উর্দু ভাষা জানতেন, সেখান থেকে তিনি তার কারণে তিনি বাংলা ভাষা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এরপরে যে বর্ষাকালে তো জুত কে বলেছিল? যখন নুরুল হুদা চরিত্রটি 10টি আলমারি নিয়ে এসেছিল, তাই না? সর্বমোট অফিসের জন্য একটি, ইংরেজির জন্য দুটি, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই ডিপার্টমেন্টগুলোর জন্য যখন সর্বমোট 10টি আলমারি তারা নিয়ে আসে, সেই আলমারি যখন তিনি ওই যে পাতের ঘনত্ব নির্ণয় করছিলেন, ঠিক সেই সময় তার পাশে দাঁড়িয়ে কুলি একটা চমৎকার উক্তি করে যে বর্ষাকালেই তো জুত, তাই না? কারণ কি, ওই যে রাশিয়াদের জেনারেল ছিল কি উইন্টার, আর বাংলাদেশের জেনারেল কি মনসুন। এই উক্তিটার ব্যাখ্যা তিনি করেন যে বর্ষাকালেই তো যুদ্ধ। কারণ বর্ষাকালে পাকিস্তানি মিলিটারি বাহিনী কি করবে? বাংলাদেশের যে আবহাওয়া আছে সেটার সাথে তারা খাপ খাওয়াতে পারবে না। ফলে বাঙালি মুক্তিযোদ্ধারা অনেকটা কি করবে? সুবিধা ভোগ করবে। এবং তিনি এই উক্তিটা দুবার করেছিল, যেটাও পরীক্ষা অনেক সময় আসতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাই রেইনকোট গল্পের রেইনকোটটি কার? মূলত রেইনকোট গল্পটি যে পোশাককে কেন্দ্র করে তাৎপর্য মণ্ডিত হয়েছে, সেটি মূলত রেইনকোট পোশাক। এবং এই রেইনকোট পোশাকটি কার ছিল? সেটি ছিল নুরুল হুদার যে শ্যালক ছিলেন, মিন্টু, তার ছিল। এবং মিন্টুর যে বোন ছিল আসমা চরিত্র, এই আসমার সাথে নুরুল হুদার বিয়ে হয়েছিল, তাই না? আচ্ছা, তারপরে যে একটা জিপ উড়াইয়া দিছে কমপক্ষে 5টা খান সেনা খতম, তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? এইটা আমরা জানি যে তিনি, নুরুল হুদা চরিত্রটি যখন বাসা থেকে বের হতেন, বের হয়ে তিনি যখন উত্তর দিকে তাকাতেন, তখন একটি দোকানদারকে দেখতে পেতেন। মানে বাস স্টপের জন্য উত্তর দিকে তাকাতে হয়, সেদিকে তাকালে একটা দোকান ছিল, চা দোকান। সেখানে একটা দোকানদার ছিল, যিনি একটু বাচাল টাইপের ছিলেন। সেই দোকানদার মূলত এই উক্তিটি করেছিল যে কমপক্ষে 5টা খান সেনা খতম। আচ্ছা, আমাদের সাথে ফেসবুকে কারা যুক্ত আছে আমরা যদি একটু দেখে নেই যে তোমরা জানো যে ফেসবুকেও আমাদের সাথে অনেকে যুক্ত থাকে। তারা কি আমাদেরকে ঠিকঠাক দেখতে পাচ্ছে কিনা, শুনতে পাচ্ছে কিনা, আমরা একটু এই বিষয়টা দেখি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস কবিতা আমাদের সাথে আছে, সে সঠিক উত্তর দিতে পারছে। সিনথিয়া সীমান্তি, আচ্ছা, সে সঠিক উত্তর দিতে পারছে। লামিয়া আছে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে।
শুধু কমেন্ট করা নয়, বরং পাশাপাশি মনোযোগ দিয়ে অবশ্যই ক্লাসটি করতে হবে। রিয়াসাত রানা স্যার, রানা স্যার আমাদের সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার বানানটা একটু ঠিকঠাক লিখেন। আর আপনার অফিসে আসার কথা ছিল স্যার, একটু যদি মনে করে আসতেন তাহলে ভালো হতো। আচ্ছা, তারপরে আমি যাই পরবর্তী প্রশ্ন। মিসক্রিয়েন্টরা সব খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মিসক্রিয়েন্টরা সব খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে বোঝানো হয়েছে মুক্তি ফৌজকে বোঝানো হয়েছে, যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল? এইটা দারুণ একটা, এখানে কিন্তু আরো কিছু তথ্য আছে। আমরা জানি যে তা আসমা কথোপকথন এক পর্যায়ে বলে যে পূর্ব দিকে তাকালে, পূর্ব দিকে যে জানালা আছে, পূর্ব দিকে জানালা তাকালে বিলটা দেখা যায়, এবং বিল দিয়ে এদিকে প্রায়ই নৌকায় করে স্টেন গানওয়ালা ছোকরার দল অস্ত্র নিয়ে আসে, এবং তারা কখন যেন ঢুকে পড়ে বাসায়, তাই না? তাহলে অস্ত্র নিয়ে আসছিল। নুরুল হুদার জীবনে কি বারের ঘটনা রেইনকোট গল্প আকারে উপস্থিত হয়েছে? আমরা জানি নুরুল হুদার চরিত্রটি তার যে আহ জীবনে যে ঘটে যাওয়া একটা দিক পরিবর্তনীয় যে ঘটনাটি রয়েছে, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ঢাকার মধ্যবিত্ত শ্রেণীর মনস্তাত্ত্বিক যে চিন্তা ভাবনাগুলো হচ্ছিল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, সেগুলো ফুটে উঠেছে এই গল্পে। এবং তিনি মূলত তার যে মঙ্গলবার সকাল থেকে তার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সেগুলো তিনি এখানে বলতে চেয়েছেন। আচ্ছা, তাহলে কোন সঠিক উত্তর কি হবে? মঙ্গলবার। পরবর্তী প্রশ্নে আমরা যাই, রেনকোট গল্পের পটভূমি কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। আমরা সবাই জানি রেনকোট গল্প মূলত মুক্তিযুদ্ধ নির্ভর একটি রচনা, যেখানে মুক্তিযুদ্ধের বেশ কিছু ঘটনা উঠে এসেছে, যেখানে পাকিস্তানি মিলিটারিদের যে অসহনীয় নির্যাতন এবং তাদের যে সহযোগী সংগঠন বা সহযোগীরা ছিল, তাদের যে কর্মপদ্ধতি, সেটা কিন্তু রেনকোট গল্পে আমরা দেখতে পাই। তাহলে সঠিক কি উত্তর কোনটা হবে? মহান মুক্তিযুদ্ধ। পরবর্তী প্রশ্ন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কে? প্রেসিডেন্ট। একটা উক্তি আছে সরাসরি, তাই না? যে কি যেন, আওয়ার আলটিমেট এইম ইজ টু হ্যান্ড ওভার দ্য কে, যে সমস্ত পাওয়ার টু দ্য ইলেক্টেড গভর্নমেন্ট, তাই না? এরকম একটা উক্তি ছিল। রেনকোট গল্পে যে ডিগ্রির নাম বর্ণিত হয়েছে, এই প্রশ্নটা আসলে কিছুটা অপ্রাসঙ্গিক লাগে আমার কাছে। আরো স্ট্যান্ডার্ড প্রশ্ন আসলে হয়। তবে এইচএসসি এক্সামে আমরা অনেক সহজ প্রশ্ন অনেক সময় দেখতে পাই, সেরকমই একটি প্রশ্ন আমরা বলবো যে একদমই সহজ প্রশ্ন, তিনটি উত্তরই এখানে সঠিক উত্তর। তারপরে আমরা যদি উদ্দীপকটি একটু পড়ি এবং 15 এবং 16 নম্বর প্রশ্ন উত্তর দেই, ইয়েস নো ভেরি গুড টাইপ ইংরেজি শিখে বাঙালি রামকানাই ইংরেজ নীলকরদের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য নীল চাষীদের উপর অমানবিক নির্যাতনের উপায় বাতলে দেয়। এটা আমরা দেখি যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে এটা অনেকটা সাদৃশ্যপূর্ণ একটি ঘটনা। যে আমরা জানি মুক্তিযুদ্ধের সময় যে বাঙালির অনেক অনেক বাংলাদেশি মানুষ ছিল, যারা কি করেছিল, সেই পূর্ব পাকিস্তানে যারা আমাদের শোষণ করতে এসেছে, সেই পশ্চিম পাকিস্তানিতে তারা কি করেছিল, সহযোগিতা করেছিল, এবং নির্যাতনে তারা অনেকটুকু হেল্প করেছে, এবং তাদের ভাষাটাও তারা শিখে নিয়েছে, তাই না? তাহলে এই উদ্দীপকের রামকানা এবং রেনকোট গল্পের ইসহাক মিয়ার সাদৃশ্য কোথায়? এক, ভাষা ব্যবহারে, বিদেশি প্রীতিতে এবং নির্যাতনের সহযোগিতা। তাহলে সঠিক উত্তর আমরা তিনটিই দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে রানা স্যার উত্তর দিচ্ছে 13 ক। আচ্ছা, ধন্যবাদ রানা স্যার। রানা স্যার কমেন্ট না করে অফিসে আসেন রানা স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, যে উদ্দীপক এবং রেইনকোট গল্পে যুগপৎ প্রকাশিত হয়েছে কোনটি? সেটা হলো বিদেশি শাসক কর্তৃক সীমাহীন যে নির্যাতন, সেটি এখানে স্পষ্ট হয়েছে। রেইনকোট গল্প সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানলাম, এর বাইরেও রেইনকোট গল্প থেকে আরো বেশ কিছু তথ্য সম্পর্কে প্রশ্ন আসতে পারে। যেমন আহ কোন টিচার কোন ডিপার্টমেন্টে ছিলেন, সে বিষয়টি আসতে পারে। তারপর রেইনকোট গল্পের সম্পর্কে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে বেশ কিছু সময়, যে রেইনকোট কিসের প্রতীক। এইভাবে বেশ কিছু প্রশ্ন কিন্তু রেইনকোট গল্প থেকে আমরা দেখতে পারি। সুতরাং এখান থেকে যদি সার্বিক একটা প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি ওভারঅল, তাহলে আমার মনে হয় রেইনকোট গল্প থেকে খুব দারুণভাবে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন উত্তর করা সম্ভব। এবং সেই সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, এটা আমরা পেইড ব্যাচে ক্লাসে তোমাদেরকে আমরা বারবার দেখিয়েছি। আশা করি তোমরা মনে রেখেছো, এবং যারা টিচারদের কথা শুনো বা তোমরা ভালো করতে চাও, আমার মনে হয় তোমরা নোট করেও রেখেছো বা টুকে নিয়েছো কিভাবে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি করবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাই, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, আমি কিংবদন্তি কথা বলছি কবিতার চরণটিতে বোঝানো হয়েছে পূর্বপুরুষদের কোন দিকটি? আচ্ছা, এইখানে দেখো একটা বিষয়, যে তিনি বলছে তার করতলে পলিমাটির সৌরভ ছিল। কর মানে কি? এই কর মানে কি এটা বলো তো দেখি, কমেন্টে কি বলতে পারবা? কর মানে কি?
তানজিলা নূর লুবাইনা লিখেছে হাত। আচ্ছা, হ্যাঁ আমরা জানি কর মানে হাত। এখন বলছে যে তার করতলে পলিমাটির সৌরভ ছিল, অর্থাৎ তার হাতের তালুতে পলিমাটির ঘ্রাণ লেগে থাকতো, অর্থাৎ সে অনেক মাটির কাছাকাছি থাকতো। তাহলে আমরা বলতে পারি কি, যে মৃত্তিকার সংলগ্নতা তার ছিল, অর্থাৎ মাটির কাছাকাছি তার জীবন ছিল, সে মাটির সাথে বেড়ে উঠেছে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, কবি কার যুদ্ধের কথা বলেছে? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, কবি অনেক জায়গায় অনেক কিছু বলেছেন। তিনি বলেছেন যে তিনি বোনের মৃত্যুর কথা বলছেন, তিনি মায়ের ভালোবাসার কথা বলছেন, তিনি তার ভাইয়ের যুদ্ধের কথা বলছেন। তাহলে কার যুদ্ধ? ভাইয়ের যুদ্ধের কথা বলছেন। একটি উজ্জ্বল জানালার কথা বলছে, এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক? একটি উজ্জ্বল জানালার কথা বলছে, এখানে উজ্জ্বল জানালা মূলত মুক্ত জীবনের প্রত্যাশার প্রতীক। মুক্ত জীবন, এটা অপশনটা ছিল মুক্ত জীবনের প্রত্যাশা। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, শুধু মুক্ত জীবনের প্রত্যাশা সঠিক উত্তর এটা তো আমরা সিলেক্ট করেছি, তেমনি স্বাধীনতার সূর্য এটাও কিন্তু নেওয়া যাবে। রূপক অর্থে কিন্তু স্বাধীনতার সূর্য সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে সম পরিমাণে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল? আমি কিংবদন্তির কথা বলছি কবিতা, আমরা জানি আমাদের পূর্বপুরুষরা কি ছিল, ক্রীতদাস ছিল, এবং তারা কি বিদেশি শাসকদের দ্বারা অসহনীয় নির্যাতনের শিকার হয়েছে, এবং সেই নির্যাতনের যে একটা ছাপ তাদের পিঠে ফুটে উঠেছে, সেই রক্তের ছোপকে কবিতার কাব্যিক ভাষায় রক্ত জবা বলে আখ্যায়িত করেছে। তাহলে কিসের কিসের মতো ক্ষত ছিল? রক্ত জবার মতো ক্ষত ছিল। আচ্ছা, তো যদি কমেন্টে দেখি, নওশীন ইসলাম লিখেছে এই সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ, ইংরেজির পূর্বে হাসনাত স্যারের ক্লাস চাই ইনশাল্লাহ। ধন্যবাদ নওশীন ইসলাম আপনাকে, আপনার গঠনমূলক সমালোচনা এবং মন্তব্যের জন্য। আচ্ছা, আনিশা হক আরশি আমাদের সাথে আছে, হাত লিখেছে। জান্নাতুল ফেরদৌস কবিতা লিখেছে রক্তজবা। ধন্যবাদ যারা ফেসবুকে আছো, যুক্ত আছো তোমরা। ফেসবুকে যুক্ত থাকার পাশাপাশি অবশ্যই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং নোট করে নিবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, যেন তোমাদের পরীক্ষার হলে যে সেখান থেকে কোনো প্রশ্ন আসলে যেন মিস না হয়। ঠিক আছে? কমেন্ট করো, শেয়ার করো, এটার চেয়ে বেশি প্রয়োজন ক্লাসটা করা। ঠিক আছে? দেখো, আমরা যাই তারপরে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতা, জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? একদম হুবহু আমি কিংবদন্তির কথা বলছি থেকে লাইন থেকে পরীক্ষাগুলো থেকে প্রশ্ন এসেছে। এখানে কিন্তু কোনো মানে কঠিন কোনো প্রশ্ন আমরা দেখছি না, যদিও বেশ কিছু প্রশ্ন আমরা অনেক সময় কঠিন তোমাদের প্রস্তুতির জন্য করে থাকি, কিন্তু এখানে কঠিন কোনো প্রশ্ন আমরা দেখছি না, একদম সহজ সরাসরি একটি লাইন আছে যে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করবে? দীর্ঘায়ু করবে। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা যাই। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায়, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করে? একই প্রশ্ন জাস্ট ঘুরিয়ে এসেছে। এই বিষয়টা তোমাদেরকে অনেকবার বলার চেষ্টা করি, তোমরা দেখবা যে আমরা একটি লাইন পড়ে যাই। ধরো যে ধরো একটা লাইন যে এরকম আছে যে তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এখান থেকে বেশ কয়েকভাবে প্রশ্ন আসতে পারে। তাহার এই পরে মনে ড্যাশ এইভাবে আসতে পারে, শূন্যস্থান পূরণ করতে হইতে পারে। তাহার এই পরে মনে বলতে কবি কার কথা বলেছেন সেটা প্রশ্ন আসতে পারে। তাহার এই পরে মনে এইখানে কবি কোন কবিতার অংশ এটা আসতে পারে। মানে নানান ভাবে ঘুরিয়ে একটা লাইন থেকেও কিন্তু প্রশ্ন করা যায়। তোমরা আমার মতে কি একটা ভালো স্টুডেন্ট কিভাবে এমসিকিউর প্রস্তুতি নিতে পারে তোমরা কি সেটা জানো? তোমরা কি জানো একজন ভালো স্টুডেন্ট কিভাবে এমসিকিউর প্রস্তুতি নেয়? অ্যানি লিখেছে জি। অ্যানি বলো তো কিভাবে একজন ভালো স্টুডেন্ট এমসিকিউর প্রস্তুতি নেয়? এনি তুমি আনমিউট করো, তোমাকে আনমিউট অপশন কি দেয়া আছে? এনে একটু আনমিউট করো তো। সবকিছু ভালোভাবে পড়ে। দেখো আমি বলি আরেকটা টেকনিক আছে, মানে ভালোভাবে এমসিকিউ এর প্রস্তুতি নেওয়ার জন্য। দেখো একটা মজার টেকনিক বলে দেই। ধরো তোমরা এই লাইনটা পড়তেছো যে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। ধরো এতটুকু একটা পংক্তি তোমরা কবিতা থেকে পড়তেছো। যখন তোমরা পড়তেছো তখন তুমি তোমার নিজেকে প্রশ্ন করবা। ঠিক আছে? তুমি যখন পড়বা তখন তোমার নিজেকে প্রশ্ন করবা যে জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে। একটা প্রশ্ন করলা, কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। গাভীর পরিচর্যা যে করে জননী তাকে কি দীর্ঘায়ু করবে? জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। তার মানে এই যে দেখো ঘুরিয়ে ফিরে দুইটা তিনটা প্রশ্ন কিন্তু নিজেকে করে ফেলা যায়। আর তুমি যখন নিজেকে প্রশ্ন করতে শিখবা তখন তোমার প্রস্তুতিটা অনেক কঠিন হবে, তুমি বুঝতে পারবা যে এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে।
ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, ফেসবুকে যারা আছো তারা কি এই টেকনিকটা বুঝতে পারছো কিনা। এবং শুধু এটা যে মানে এখন এইচএসসি এর জন্য সেটা না, বরঞ্চ এটা অ্যাডমিশন এবং যে কোনো ধরনের প্রস্তুতিমূলক পরীক্ষা বা যে কোনো ধরনের কি বলো এটাকে, এই কি মূলক পরীক্ষা যেন বলে এটাকে, ভুলে গেছি তো, তাই না, এই যে কি যুদ্ধ, তাই নাকি কি, একজন আরেকজনের সাথে ক্ল্যাশ করে, ওই যে রকিউল রকির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, নিজের প্রস্তুতি অনেক ভালো করার জন্য। ঠিক আছে, দেখো তারপরে আমরা যাই। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার শুদ্ধতার প্রতীক রূপে কি ব্যবহৃত হয়েছে। আমরা জানি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় শুদ্ধতার প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে আগুন। পরবর্তী প্রশ্ন যায়, কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, তাই না, সুপুরুষের সুকণ্ঠ সঙ্গীত কবিতা, লাইনটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটি লাইন এটা, এবং এটা ব্যাখ্যাটা খুবই সুন্দর, আমরা ইনশাল্লাহ অ্যাডমিশনের ক্লাসে বিস্তারিত ব্যাখ্যাগুলো জেনে নিব। আমি যেখানেই থাকি যেমনই থাকি সর্বদা মনে বাংলাদেশকেই লালন করি। উক্তি উল্লেখিত অংশ আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন মনোভাবকে উপস্থাপন করে। একজনকে আমরা দেখতে পাচ্ছি যিনি বিদেশে বা দেশের বাহিরে, বা তিনি বলছেন আমি যেখানেই থাকি না কেন আমি আমার দেশকে সবসময় আমার ভিতরে কি করি, প্রতিনিধিত্ব করি, তাকে আমার মনে পড়ে, তাকে আমি ফিল করি। তাহলে তিনি শেকড় সন্ধানী, অর্থাৎ তিনি তার যেখান থেকে তিনি উঠে এসেছেন, যেখানে তার শেকড় লুকিয়ে আছে সেটাকে তিনি সন্ধান করেন, সেটাকে তিনি অনুভব করেন। পরবর্তী প্রশ্ন, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। উদ্দীপকটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে চরণে মিল রয়েছে। এটা একটা ফালতু প্রশ্ন করছে, ঠিক আছে, প্রশ্ন ভালো হয়েছে কিন্তু অপশনগুলো ফালতু সাজাইছে এখানে, একটা টোটালি রাবিশ টাইপের অপশন সাজাইছে। কারণ যেটা তিনি বলছে অরণ্য এবং সাপদের কথা বলতেন, সঠিক উত্তর যদি আমরা এটা ধরি, অরণ্য এবং সাপদের সাথে, এই যে দেখো তাঁতি বসে তাঁত বনে, এটা কি কোথাও অরণ্য এবং সাপদের সাথে সম্পৃক্ত? আদৌ কি সম্পৃক্ত কোনোভাবে? না, মানে প্রশ্নটা করছে মানে করে একটা এখন উত্তর দিবে কি একটু বেশি স্ট্যান্ডার্ড বানাইতে গেছে, কিন্তু রাবিশ টাইপ করে ফেলছে। ঠিক আছে, এরকম অসংখ্য প্রশ্ন তোমরা পাবা। যাই হোক, আমরা চলে যাচ্ছি। আমি একজন সরাসরি ক্রিটিসাইজ করছে, আমি জানি না এই ক্লাস যদি উনি দেখে যে প্রশ্ন করছে উনি মন খারাপ করবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। 27 নম্বর প্রশ্ন দেখি, কিংবদন্তি শব্দের অর্থ কি। আমরা জানি কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি, পাঠ পরিচিতি অংশে সরাসরি স্পষ্টভাবে লেখা হয়েছে, সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে। পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ, পাঠ পরিচিতিকে এইচএসসি এবং অ্যাডমিশনে দু জায়গায় প্রশ্ন প্রশ্ন হয় এবং সরাসরি প্রশ্ন চলে আসে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। এইটাও কি, কিংবদন্তি শব্দটাই কি হয়েছে, ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। এবং এখানে আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, যে নিচে যে শব্দটা কবিতা, কবিতা কিসের প্রতীক হয়ে উঠেছে, কে বলতে পারবা? কে বলতে পারবা কবিতা কিসের প্রতীক হয়েছে? সবার আগে বলেছে তানজিলানুর লুবাইনা। লুবাইনা খুব দ্রুত টাইপ করতে যে অনেক সময় উল্টাপাল্টা করে ফেলে, ঠিক আছে, লুবাইনা সবসময় দ্রুত টাইপ করতে যে উল্টাপাল্টা করে ফেলে। মুক্তির প্রতীক, মুক্তির প্রতীক হিসেবে ফুটে উঠেছে। তারপরের প্রশ্ন আমরা চলে যাই, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কোন ছন্দে রচিত। আমরা দেখি ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছে উম্মে হাবিবা, কমেন্ট করছে, আনিশা হক আরশি আছে, তাওসিয়া তাফহিম আছে, ঠিক আছে, ঠিক আছে, আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছে এবছর আমাদের পেইড ব্যাচ থেকে ঢাবিতে খুবই ভালো রেজাল্ট করা লামিয়া বিনতে কবির আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা অনেকেই কমেন্টে উত্তর দিয়ে দিয়েছো ইতোমধ্যে। আমরা জানি যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি গদ্য ছন্দে রচিত একটি কবিতা। আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা চলে যাই, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত হইল যুদ্ধ, এবং যুদ্ধ ছাড়া কিন্তু কোনো মুক্তি সম্ভব না। এই যে যেমন ধরো গাজাবাসীরা, তাই না, তারা যে এই যে মুক্তির জন্য এত চেষ্টা করছে, তারা যদি যুদ্ধ না করে মুক্তি পাবে? মুক্তি পাবে না। অর্থাৎ যুদ্ধই মুক্তির দ্বার খুলে দেয়, আবার যুদ্ধই কি অনেক সময় বন্দির দ্বার খুলে দেয়। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা চলে যাই যে কবি আবু জাফর উবায়দুল্লাহর মতো কবিতা হলো, হ্যাঁ এটা আমরা পেয়েছি, সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, মায়ের কোলে শুয়ে গল্প শোনাকেও তিনি কবিতা বলেছে, কর্ষিত জমির প্রতিটি শস্যকণাকে তিনি কবিতা বলেছে। তাহলে আমরা সঠিক উত্তর নিতে পারি সবগুলোকে। ঠিক আছে, তারপরে প্রশ্ন আমরা চলে যাই, যে আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি বোঝাতে চেয়েছেন কোনটি, বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য,
হ্যাঁ, এটা ঠিক আছে। বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার ইতিকথা, ঠিক আছে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা, এটিও নেওয়া যায় সঠিক উত্তর সবগুলো। ঠিক আছে, আমরা বাংলা প্রথম পত্র শেষ করে ফেলেছি, দ্বিতীয় পত্রে আমরা এখন চলে যাব। তার আগে বলো, বাংলা প্রথম পত্রে কারো কোনো প্রশ্ন আছে, কারো কোনো জিজ্ঞাসা আছে? মোরসালিন আমাদের সাথে যুক্ত হয়েছে, মোরসালিন সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোরসালিন কেমন আছো ভাইয়া? নাজমুল লিখেছে, স্যার এমসিকিউ গাইডের থেকে সবগুলা পড়বো নাকি শুধু সাপ্লিমেন্টের থেকে সুপার সাজেশন যেগুলো আছে ওইগুলা পড়বো? আম, নাজমুল, আমার মনে হয় তোমরা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছ এবং ইতোমধ্যে তোমরা মডেল টেস্টের সকল এমসিকিউ সমাধান করেছো, এটা আমি ধরে নিলাম। যদি সমাধান করে থাকো, এখন ওগুলোই যেখানে যেখানে তোমার একটু সমস্যা হতো সেগুলো একটু রিভাইজ দিও, এবং অবশ্যই সাপ্লিমেন্ট বা যেটাই বলো না কেন, তোমরা অনেক সহায়ক বই পড়ো, সেগুলো একটু চোখ বুলিয়ে যাও। ঠিক আছে, এটা তোমরা করতে পারো। আর যদি কেউ এখন পর্যন্ত মডেল টেস্টে কোনো প্রশ্ন সমাধান না করো, অনুগ্রহ করে শেষ সময় কিন্তু মডেল টেস্টের প্রশ্ন অবশ্যই সমাধান করবে, কারণ মডেল টেস্টের প্রশ্ন থেকে অনেক বেশি কমন আসে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা বাংলা দ্বিতীয় পত্রে চলে যাই। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ঐতিহ্য উচ্চারণ লিখো। আচ্ছা, উচ্চারণ লিখতে বলছে, ঐতিহ্য উচ্চারণ লিখতে বলছে। আচ্ছা, এর আগে তোমাদের খাতা দেখছিলাম, তোমরা যারা গুগল ক্লাসরুমে আজকে পরীক্ষার খাতা দিয়েছো, আহ তোমরা আসলে অনেকে অনেক ভুল করে থাকো, কমন ভুল করে থাকো, একই প্যাটার্নে ভুল করে থাকো। এই ভুলগুলা করবা না। বিশেষ করে একটা কমন ভুল তোমাদের দেখতে পাই, যেমন ধরো, যখন দন্ত স এবং তালব্য স এর উচ্চারণটা তোমরা লিখতে যাও, তোমরা যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তারা যে জায়গাটা ভুলটা করো আমি একটু দেখায় দেই। তোমরা যখন দন্ত স ছয়ের মতো উচ্চারণ হয়, তোমরা যা দন্ত স ছয়ের মতো উচ্চারণ হলে সেটাকে দন্ত স দিয়েই লিখতে হয় উচ্চারণের সময়, কিন্তু তোমরা সেটা ভুল করো। এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, এই জিনিসগুলো খেয়াল রাখলে আশা করি তোমাদের উচ্চারণে খুব সহজেই পাঁচে পাঁচ পাবা। আচ্ছা, প্রথমে আমরা যে ঐতিহ্য, এটা ইতিমধ্যে আমরা অনেক দিন সলভ করেছি। ঐতিহ্য, ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি পুনঃ পুনঃ। আমরা জানি বিসর্গ থাকলে তার পূর্ববর্তী ধ্বনি পরবর্তী ধ্বনিটা কি হয়? দ্বিতীয় উচ্চারণ হয়, তাই না? রাফি রাসুল স্যার, আমি পরীক্ষা দিই আর ভুল হয় না, এমন হয় না। রাফি রাসুল, তোমার আজকে একটা খাতা দেখছিলাম, তুমি অনেক ভুল করেছো বাবা, তুমি একটু পড়াশোনা মনোযোগী হও। তুমি ফেসবুক কমেন্টে অনেক দুষ্টামি করো, আমি তোমাকে বকা দেই, কিন্তু তেমনি আমি তোমার ভালো চাই রে বাবা। তুমি একটু পড়াশোনা করো ঠিকঠাক, একটু নিজের যত্ন নাও। একটা জিনিস মনে রাখবা রাফি রাইসুল, একদম ছোট ভাই হিসেবে তোমাকে আজকে এই পরামর্শটা দিচ্ছি। পৃথিবী খুবই স্বার্থপর, পৃথিবী খুবই নিষ্ঠুর। ঠিক আছে, তুমি আজকে হয়তো এই দুষ্টুমি করছো, মজা লাগছে, ভালো লাগছে, কিন্তু একটা সময় যে তোমাকে পৃথিবী ছুঁড়ে ফেলে দিবে। ঠিক আছে, পৃথিবী প্রতিনিয়ত তার পৃথিবী চায় তুমি তাকে অনেক কিছু দাও, তুমি যখনই তাকে দিতে পারো না, পৃথিবী তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। এবং সেই জন্য তোমাকে প্রতিনিয়ত তোমাকে যোগ্য হইতে হবে, প্রতিদিনই নতুন করে তোমাকে যোগ্য হইতে হবে। সেটা শুধু পৃথিবীর ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রেও। ঠিক আছে, সুতরাং একটু বাবা পড়াশোনাটা ঠিকঠাক করো। দেখো, এটা শুধু রাফি রাইসেলের জন্য না, তোমরা যারা ক্লাসে আছো সবার জন্যই পড়াশোনাটা ঠিকঠাক করো। এবং আরেকটা জিনিস, যেটা মানুষকে কখনো মানুষের হক নষ্ট করিও না। ঠিক আছে, মানুষকে কখনো ধোঁকা দিও না। দেখো, তারপরে আমরা যাই পুনঃ পুনঃ। আমরা জানি পুনঃ পুনঃতে পুনঃ পুনঃ পুনঃ, ঠিক আছে। তারপরে আমরা যাই শাশ্বত। এই শাশ্বত সবগুলো তালব্য স হবে না দন্ত স হবে? শাশ্বত সবগুলো তালব্য স হবে না দন্ত স হবে, বলো দেখি। তোমরা অনেকে যে এই জায়গাটায় ভুলটা করো। আচ্ছা দেখো, শাশ্বতে কি হবে? কমেন্টই করতেছে না ছেলেবেলে, বুঝছে যে প্যাচ বেজে গেছে। শাশ্বত, ঠিক আছে। তারপর আসো বৈশাখ, একদমই সহজ। বৈশাখ। তারপরে আছে তপস্যা, তপস্যা। আহ্বায়ক, এই আহ্বায়ক গুলো ভুল করো না, এগুলো কিন্তু পরীক্ষা আসে এবং বারবার আসবে। আবশ্যক, আবশ্যক, আবশ্যক। বিজ্ঞপ্তি,
এইখানে আমরা জানি যে এখানে একটা চন্দ্রবিন্দু হয় যখন গ, গ আর গ একসাথে থাকে, তাই না? যেমন বিজ্ঞান, এই জায়গাগুলো চন্দ্রবিন্দু, ওই যে আহ যুক্ত বর্ণ ভেঙে। আচ্ছা, ফেসবুকে যুক্ত আছে, ফেসবুকে অনেকে উত্তর দিচ্ছে। ঐশ্বর্য রয় বলছে শাশ্বত, ঠিক আছে। ঐতিহ্য, উম্মে হাবিবা বলেছে, একটা প্রশ্ন করেছে, ভাই আমি মাদ্রাসা বোর্ডে পরীক্ষা দিবে, এগুলো থেকে কি কমন আসবে? কেন আসবে না উম্মে হাবিবা? অবশ্যই কমন আসবে ইনশাল্লাহ তাআলা। ঠিক আছে, দেখো, তারপরে আমরা যাই বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি, উপরে একটা চন্দ্রবিন্দু। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমি ক্লাস তোমাদের খাতা দেখছিলাম এবং আমার মনে হয়েছে এটা তোমাদের সবাইকেই ক্লাসে বলা উচিত। তোমরা বিশেষ করে এই ভুলটা সাইমা জান্নাত অনেক বেশি করে, সম্ভবত সাইমা জান্নাত খুবই ভালো খাতা জমা দেয়, ওর ভুল ধরাই যায় না একমাত্র সমাস ছাড়া। সমাসে একটু প্যাচ বাজিয়ে ফেলে, কিন্তু বাকি জায়গাটাও, যে জায়গাটা ভুলটা করে উচ্চারণ লেখার সময়, সাইমা জান্নাত, যেমন আমি একটা যদি উদাহরণ দেই, তুমি আশা করি তুমি ক্লাসে আছো, তুমি যখন স্মৃতির উচ্চারণটা লিখো, বা তুমি এরকম যখন চন্দ্রবিন্দুর জায়গাগুলো উচ্চারণটা লেখো, যেমন শ্লেষা একটা দেখছিলাম এরকম, তুমি মনে রাখবা যে চন্দ্রবিন্দুটা হবে ম ফলাটা ঠিক যেখানে ছিল সেখানে। ঠিক আছে, যেমন স্মৃতির উচ্চারণটা তাহলে কি হবে? স্মৃতি, এই যে স এর সাথে ছিল না ম ফলাটা, এইখানে হবে। কিন্তু তুমি যে ভুলটা করো, তুমি তয়ের উপর যে চন্দ্রবিন্দু দিয়ে দাও। সাইমা জানাত, কি বুঝতে পারছো? এই ভুলটা জান্নাত করা যাবে না, এগুলো একটু মাথায় রাখতে হবে। তোমরা সবাই যারা ক্লাসে আছো, তা তোমরা একটু এই বিষয়টা খেয়াল রেখো। আচ্ছা, নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখো। সন্ন্যাসী, এই সন্ন্যাসব্রত গ্রহণ করছিল কে তোমার পাঠ্য বইয়ের? কার মনে আছে? কে যেন একজন সন্ন্যাসব্রত গ্রহণ করেছিল না? নেরা, তাই না? কেন সন্ন্যাসব্রত ব্রত থেকে ফিরে আসছিল মনে আছে? সন্ন্যাসব্রত থেকে ফিরে আসছিল কেন? তানজিলানুর লুবাইনা সবার আগে উত্তর দিয়ে দিছে, মশা, মশার কামড় থেকে বাঁচার জন্য। তাহলে সন্ন্যাসী বানানটার সঠিক রূপটা আমরা দেখে নেই, এইরকম হবে। ন্যূনতম, খুবই গুরুত্বপূর্ণ একটি বানান, এটার উচ্চারণটাও গুরুত্বপূর্ণ, উচ্চারণটাও আসে। ন্যূনতম, মরীচিকা, আমরা জানি মরীচিকার সূত্র হলো 2 আর 1। মরীচিকা। হীনম্মন্যতা, হীনম্মন্য, হীনম্মন্যতা। আচ্ছা, তারপরে যাই আমরা স্টেশনারিতে, একটা রসইকার হবে। মুমূর্ষ, আমরা তো জানি মুমূর্ষ কিরকম হয়, মরা মরা ভাব, মরবে মরবে, বেঁচে আছে, তাই না? ঠিক আছে, আমাদেরকে একটা কনফিউশন তৈরি করে দিই, দেখি কে পারে। এই বলো সঠিক উত্তর কোনটা? মুমূর্ষ, দুইটা লিখছি। রাফি রাইসুল লিখছে 1 2 1। এই খালি দুষ্টামির ভিতর আছে, এটা যে একটু বুঝাইলাম, এর মনে হয় বুঝেও না এর আমি কি বুঝাইছি। পাজি ছেলে কোথাকার। দেখো, এটা সঠিক উত্তর হলো 2 নাম্বারটা। পুরস্কার, আমরা জানি অধ্বনির পরে মূর্ধন্য স হয় না, তখন দন্ত স হয়। পুরস্কার। সরস্বতী, সরস্বতী, এই হইল সঠিক রূপ। আশা করি তোমরা সবাই পারো এবং তোমরা এখান থেকে আরেকবার দেখে নিয়েছো। লাব্বু, লাব্বু লিখেছে স্টেশনারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি যাই পরবর্তী প্রশ্নে। ব্যাকরণিক শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো। পরাজয়ে ডরে না বীর, এখানে ডরে কোন পদ? কে বলতে পারবা? পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে ডরে না বীর, কে বলতে পারবা? এনে লিখেছে এটা পারি নাই। আচ্ছা, সাইমা জানাল লিখছে ক্রিয়া তাসনা। আচ্ছা, সঠিক উত্তর তো সবাই দিয়েই দিছে। তোমরা আসলে অনেক মেধাবী স্টুডেন্ট, তোমাদের ক্লাস নেওয়াটাও টাফ। বিপদ কখনো একা আসে না। কি একা আসে না? বিশেষ্য। বিপদ কখনো একা আসে না, তিনি হো হো করে হেসে উঠলেন। ক্রিয়া বিশেষণ। চলো কোথাও ঘুরে আসি, কোথাও বলতে কি নেপাল ঘুরে আসি, তাহলে এটা সর্বনাম। তারপরে পড়ন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে, বিশেষণ। কেমন বিকাল, পড়ন্ত বিকাল। অনেকে ভাতের বদলে, বদলে একটি অনুসর্গ। তারপরে বলছে সাব্বাস, একটি আবেগ শব্দ। একদম সহজ, একদম সহজ।
কারণ ছাড়া কার্য হয় না, আরেকটি অনুসর্গ, বা যোজক বলা যায় না, অনুসর্গ ওটা তো হয় না, যোজক হয় না, অনুসর্গ। ঠিক আছে, তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে, নিচের শব্দগুলোর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এইখানে তোমরা অনেকে প্যাচ বাজায় ফেলো, কিন্তু সমাসে প্যাচ বাজানো যাবে না। সমাস সহজ, এবং তোমরা জানো যে মূলত বোর্ড কোশ্চেন গুলো সলভ করলে বিগত 5 বছর, 6 বছর, 10 বছরের যত সমাস আসছে সেগুলো সলভ করলে 5টা সমাস একদম হুবহু কমন পড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে কুসুম কুমারী একদম সহজ, কুসুমের ন্যায় কুমারী, বা কুমারী কুসুমের ন্যায়, অনেকে অনেক ভাবে করে। কুসুমের ন্যায় কুমারী, এটা কি উপমিত, উপমিত। পদ্মনাভ, পদ্ম নাভিতে যার, বহুব্রীহি সমাস। ঠিক আছে, আমরা নিত্য সমাস, অনেক সময় দ্বন্দ্ব সমাস হয়, তুষার শুভ্র, উপমান কর্মধারয় সমাস, তুষারের ন্যায় শুভ্র। কালান্তর, অন্য কাল, আমরা জানি অন্তর থাকলেই সেটা কি নিত্য সমাস হয়ে যায়, তাই না? তারপর অনাশ্রিত, নয় আশ্রিত, নয় তৎপুরুষ সমাস। একদম সহজ সহজ আসছে, একদম সহজ সহজ আসছে, তাই না? উদ্বেল, অব্যয়ীভাব সমাস। গৃহস্থ, গৃহে থাকে যে, কোন সমাস বলো? গৃহস্থ কোন সমাস? সাইবা জান্নাত লেখছে, ভাই আমি উপমিত উপমানে ঝামেলা বাধায় ফেলি। কই তোমার এতদিন যতগুলো খাতা দেখছি সবগুলো ঠিক ছিল। উপমিত হইলো যখন দুইটাই বিশেষ্য থাকবে, বিশেষ্য যোগ বিশেষ্য, এটা হলো উপমিত। আর যখন বিশেষ্য যোগ বিশেষণ থাকবে তখন সেটা উপমান হয়ে যাবে। ঠিক আছে, গৃহস্থ এটা হলো উপপদ তৎপুরুষ সমাস। দারুণ। ধর্মঘট, ধর্ম রক্ষার্থে যে ঘট বা ধর্মের জন্য ঘট, এই দুইটাই হয়, তাহলে এইটা পাচ্ছি আমরা তৎপুরুষ সমাস। ঠিক আছে, সমস্যা কারো কোনো প্রশ্ন আছে? আমরা দেখতে পাচ্ছি এমডি রাসেল কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম রাসেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। তমা কমেন্ট করেছে খ হবে। এমডি মুরসালিন লিখেছে পুরস্কার। সমাসে কারো কোনো জিজ্ঞাসা আছে, কোনো প্রশ্ন আছে? অ্যানি বলেছে ধর্মঘট কি মধ্যপদলোপী হবে না? হ্যাঁ, মধ্যপদ, ধর্ম রক্ষার্থে যে ঘট, তুমি যদি ধর্ম রক্ষার্থে ঘট দাও তাহলে মধ্যপদলোপী হয়। আর যদি বলো ধর্মের জন্য ঘট, তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। দেখো, ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা চলে যাই। বাক্য রূপান্তর আমরা দেখি, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, যৌগিক। তাহলে একদম সহজ, বিপদ আর দুঃখ একসাথে আসে, এটা সত্যি কথা। ঠিক আছে, এর চেয়ে সত্যি কথা পৃথিবীতে মনে হয় নাই। আচ্ছা, তারপর যে বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি, ইচ্ছাসূচক, বাংলাদেশ চিরস্থায়ী হোক। তারপরে যে অন্ধ তাকে আলো দাও, অন্ধকে আলো দাও, একদম সহজ। আচ্ছা, লিখে দেওয়া উচিত, এগুলো তো লিখলে অনেক সময় চলে যাবে। অন্ধকে আলো দাও, অন্ধকে আলো দাও, এ কথা স্বীকার করতেই হবে, নেতিবাচক, এ কথা অস্বীকার করা চলে না, অস্বীকার করা চলে না। তোমাদের খাতা দেখছিলাম, এবং খাতা দেখলাম এক ছেলে লেখছে যে কি যেন বলে, এই আহা কি যেন মনে পড়ছে না, খুবই ফানি একটা উত্তর করছে। ঠিক আছে, এখন মনে পড়ছে না, খুবই ফানি একটা উত্তর করছে আর কি, বিপরীত শব্দ তৈরি করতে যে, তাই না? তারপরে সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়? তাতে সমাজ জীবন চলে না, তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে, অচল হয়ে পড়ে। সাইমন জান্নাত এটা সম্ভবত ভুল করছিল, এটা একটু খেয়াল রাখবা। তাতে সমাজ জীবন চলে না, তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। ছাত্রদের অধ্যয়নী তপস্যা জটিল করতে বলছে, যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরে বলছে বিস্ময় সূচক, ভোরের বাতাস নির্মল। বাহ, ভোরের বাতাস কি নির্মল। আচ্ছা, বাক্য রূপান্তরে কারো কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে যে ভাই এটা কি হবে বা ওইটা কিরকম হবে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বাক্য শুদ্ধ করে লিখো।
পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। তোমরা অসংখ্য স্টুডেন্ট এটা ভুল করো। আরে বাবা, নিষেধ নিষেধ না, নিষিদ্ধ। গত ক্লাসে 2-3 বার এটা নিয়ে আলোচনা হয়েছে, গত 2-3টা ক্লাসে, তবু তোমরা আজকে খাতে অনেকে নিষেধ লিখছো কেন বাবা? নিষিদ্ধ লিখলে সমস্যা কি? চলাকালীন এবং সময় একসাথে হয় না, যে কোনো একটা হবে। গাছটি সমূলে, স মানে কি? সাথে। এটা মনে রাখবা। স মানে সাথে, আর এই স মানে নিজ। এখন বলতেছে যে গাছটি সমূল সহ উৎপাটিত। মূল সহ মানে কি? মূল সহ। আবার সমূল সহ মানে কি? সমূল সহ। বাহুল্য হয়ে গেল না, এটা করা যাবে না। শুধু সমূল বা মূল সহ, দুইটার একটা লিখতে হবে। তাহলে আমি যদি বলি সমূলে উৎপাটিত হয়েছে, 10 চক্রে ঈশ্বর ভূত নাকি ভগবান ভূত? 10 চক্রে ভগবান ভূত। আচ্ছা, ব্যাপারটি অত্যন্ত একটা ভুল বানান, এটা হবে অত্যন্ত, অতিযোগ অন্ত। ব্যাপারটি অত্যন্ত লজ্জাস্কর নাকি লজ্জাকর? লজ্জাকর। ঠিক আছে, এটা লিখলাম না, এটা সবাই জানে। সূর্য পূর্ব দিকে উদয় হয় না, উদিত হয়। দারিদ্রতা হবে না, মূলত দরিদ্রতা বা দারিদ্র, বিশেষ্য এই দুইটা। গরিবের কথা বাসি হলেও ফলে, বাসি বানানটা ভুল। গরিবের কথা বাসি হলেও ফলে। বাল্মীকি, বাল্মীকি বানানে কয়ের সাথে রসইকার হয়। বাল্মীকি রামায়ণ রচনা করেছেন। অ্যানি লিখছে, স্যার কি নির্মল ভোরের বাতাস লিখলে হবে? এই যে এই অ্যানি, তোমাকে অনেক ধন্যবাদ। একটা পয়েন্ট মনে করাইছে। আজকে আমি দেখছিলাম এই যে তোমাদের খাতা দেখার সময় অনেকেই ভুলটা করছো। তোমরা যখন আবেগসূচক লিখো, সেখানে তোমরা এইভাবে লিখো, মানে কিছু বাক্যে এইভাবে লিখো যখন এটা ভুল হয়। যেমন ধরো এই যে আহ, আমি যদি বলি যে বাহ কি নির্মল বাতাস, ধরো আমি বললাম কি নির্মল বাতাস, এইখানে কিটা রসইকার দেওয়া যাবে না, এখানে কিটা হবে দীর্ঘইকার। কারণ কিটা এখানে একটা বিশেষণ পদ। এইটার যদি আমি উত্তর বলি কি নির্মল বাতাস, কেমন নির্মল, কি এর কি অনেক নির্মল বা অনেক বেশি, কম নির্মল, এইটা। আর ক, রসইকারটা হয় একটা অব্যয় পদ, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমরা যাই। ধন্যবাদ চলে আসছে। এখন বলো, কার কি প্রশ্ন আছে? ধন্যবাদ তোমাদেরকে দীর্ঘক্ষণ ক্লাসে মনোযোগ ধরে রাখার জন্য। যদিও আমি প্রচুর অসুস্থ, তবু চেষ্টা করেছি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতাপূর্ণ ক্লাস উপহার দেওয়ার জন্য। বলো, কার কি প্রশ্ন আছে, কোথায় কি জিজ্ঞাসা আছে? স্যার আমি আজ খাতা জমা দিতে পারি নাই নেট সমস্যার কারণে। শেষ নেক্সট ক্লাসের খাতা যেন জমা দিতে পারো, সেই প্রস্তুতি নাও। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে ফেসবুকে যারা আছো? ঠিক আছে, ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। যেহেতু তোমাদের আর কোনো প্রশ্ন নাই, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও, পড়াশোনা করো। আর বেশি বেশি এখন মা বাবার দোয়া নাও, আল্লাহ তাআলার সাথে নিজের সম্পৃক্ততা তৈরি করো। ইনশাল্লাহ অনেক ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। আশাহত হয়েও না, আহ আশা রাখো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।